উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে কি? এমন একটা স্বাস্থ্য সমস্যা যা কিনা কোনো রকম জানা না দিয়েই শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে, তাকে আমরা সত্যি কতটা চিনি? চলুন আজকে এই নীরব হুমকিটাকে একটু কাছ থেকে জেনে নেওয়া যাক। আলোচনার শুরুতেই একটা সত্যি ঘটনা বলি। বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার গল্পটা শুনলে বোঝা যায় উচ্চ রক্তচাপ নীরবে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ভাবুন তো একবার, মোনেম মুন্না তার খেলার জীবনের বেশিরভাগ সময়ই উচ্চ রক্তচাপ নিয়ে মাঠে নেমেছেন, কিন্তু তিনি কোনো শারীরিক অস্বস্তি বোধ করেননি। আর এখানেই লুকিয়েছিল আসল বিপদ। তার মতো অনেকেই বুঝতে পারেন না যে বাইরে থেকে কোনো লক্ষণ না থাকলেও শরীরের ভেতরে ভেতরে কতটা মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, কারণ এর কোনো স্পষ্ট লক্ষণ সাধারণত দেখা যায় না, যা একে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। তাই কোনো সমস্যা হোক বা না হোক, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করাটাই হলো এর থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। আচ্ছা, যখন ব্লাড প্রেশার মাপা হয় তখন আমরা দুটো সংখ্যা দেখি, তাই না? যেমন 120/80। এই সংখ্যাগুলোর মানে কি? চলুন এই সংখ্যাগুলোর পেছনের ব্যাপারটা একটু সহজ করে বুঝে নিই। খুব সহজ কথায় বলতে গেলে রক্তচাপ হলো আমাদের হৃৎপিণ্ড যখন সারা শরীরে রক্ত পাম্প করে পাঠায়, তখন আমাদের ধমনীর দেয়ালে যে চাপ তৈরি হয়, ঠিক সেটাই। শরীরের সবখানে রক্ত পৌঁছে দেওয়ার জন্য এই চাপটা কিন্তু জরুরি। রক্তচাপের রিডিংয়ের ওপরের সংখ্যাটা হল সিস্টলিক চাপ, মানে হৃৎপিণ্ড যখন পাম্প করে রক্তকে ধাক্কা দিয়ে বাইরে পাঠায় তখনকার চাপ। আর নিচের সংখ্যাটি হল ডায়াস্টলিক চাপ, মানে দুটো পাম্পের মাঝে হৃৎপিণ্ড যখন একটু জিরিয়ে নেয় বা বিশ্রামে থাকে তখনকার চাপ। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন রক্তচাপের বিভিন্ন স্তর ভাগ করেছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রিডিং যদি 120/80-র নিচে থাকে তাহলে তাকে স্বাভাবিক ধরা হয়, কিন্তু রিডিং যখন 140/90 ছাড়িয়ে যায় তখন থেকেই কিন্তু উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের বিভিন্ন পর্যায় শুরু হয়ে যায়। আর এটা যখন মারাত্মক পর্যায়ে পৌঁছায় তখন 180/120-এরও বেশি হতে পারে, যা খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। তো এখন প্রশ্ন হল, এই উচ্চ রক্তচাপ আখির কেন হয়? এর পেছনে কি কি কারণ বা ঝুঁকি কাজ করে? চলুন এবার সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো একটা নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, তবে কিছু বিষয় আছে যা ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দেয়। এর মধ্যে কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন 65 বছরের বেশি বয়স বা পরিবারে কারো উচ্চ রক্তচাপ থাকা। আবার কিছু বিষয় আছে যা সরাসরি আমাদের জীবনযাত্রার সাথে জড়িত, যেমন ধরুন ধূমপান, অতিরিক্ত মদ্যপান, খাবারে বেশি লবণ খাওয়া, একদমই ব্যায়াম না করা এবং শরীরের ওজন বেশি থাকা। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, সব ক্ষেত্রেই কি জীবনযাত্রার কারণেই উচ্চ রক্তচাপ হয়? উত্তরটা হলো না। কিছু বিশেষ ক্ষেত্রে এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। এটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিজে কোনো রোগ নয়, বরং অন্য কোনো রোগের একটা লক্ষণ। যেমন কিডনির সমস্যা, থাইরয়েডের গোলযোগ বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যার কারণেও কিন্তু রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। আরেকটা বেশ মজার ব্যাপার আছে, যাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। অনেকেরই কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে একটু টেনশন বা উদ্বেগের কারণে সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যায়, কিন্তু বাড়িতে মাপলে আবার দেখা যায় সব ঠিক আছে, একদম স্বাভাবিক। গবেষণায় দেখা গেছে ক্লিনিকে মৃদু উচ্চ রক্তচাপ ধরা পড়ার প্রায় 15-30% মানুষের ক্ষেত্রেই এমনটা হতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানের কথায়। ভালো খবর হলো, আমাদের জীবনযাত্রায় কিছু সাধারণ পরিবর্তন এনেই কিন্তু রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রথমে দেখি কি কি এড়িয়ে চলতে হবে। তালিকার প্রথমেই আসে বাড়তি লবণ, কারণ অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি জমিয়ে রক্তচাপ বাড়ায়। এই কারণেই আচার, সসেজ বা নাগেটের মতো প্রক্রিয়াজাত মাংস আর টিনজাত খাবার বাদ দিতে বলা হয়। এছাড়া চিনিযুক্ত খাবার, স্যাচুরেটেড ফ্যাটযুক্ত মুরগির চামড়া ও রেড মিট এবং অতিরিক্ত কফি ও অ্যালকোহলও কিন্তু রক্তচাপের জন্য বেশ ক্ষতিকর। তাহলে খাদ্য তালিকায় কি যোগ করা যেতে পারে? তালিকায় রাখুন কমলা বা লেবুর মতো সাইট্রাস ফল, যা হার্টকে সুরক্ষিত রাখে। পালং শাকের মতো সবুজ শাকসবজি পটাশিয়ামের দারুণ উৎস, যা শরীরে সোডিয়ামের খারাপ প্রভাব কমাতে সাহায্য করে। আখরোট, বিট আর ওমেগা-3 যুক্ত মাছ রক্তনালীকে প্রসারিত করে রক্তচাপ কমাতে পারে। এই ঘরোয়া উপায়গুলোর পেছনে কিন্তু সাধারণ বিজ্ঞানই কাজ করে। যেমন ধরুন তরমুজ আর বিট, এগুলো রক্তনালীকে শিথিল করে রক্ত চলাচল সহজ করে দেয়। শাকসবজি শরীরের সোডিয়ামের ভারসাম্য ফেরাতে সাহায্য করে।
আবার ওমেগা-3 যুক্ত মাছ বা সাইট্রাস ফলের মতো খাবারগুলো সরাসরি আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। আর এর সাথে নিয়মিত হাঁটার উপকারিতা তো আছেই। আর মনে রাখতে হবে, এই সব পরামর্শ কিন্তু কোনো মনগড়া কথা নয়। এগুলো ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের মতো নির্ভরযোগ্য স্বাস্থ্য সংস্থার গবেষণার উপর ভিত্তি করেই দেওয়া। তবে একটা প্রশ্ন মনে আসতেই পারে, ঘরোয়া উপায় বা জীবনযাত্রার পরিবর্তনই কি তাহলে যথেষ্ট? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ কেন এত জরুরি? এ কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার। এই ঘরোয়া উপায়গুলো চিকিৎসকের দেওয়া ওষুধের বিকল্প কখনোই হতে পারে না। এগুলো ওষুধের পাশাপাশি সহায়ক হিসেবে কাজ করতে পারে, কিন্তু ওষুধের জায়গা নিতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে রক্তচাপ নিয়ন্ত্রণের পুরো প্রক্রিয়াটি হল রোগী এবং ডাক্তারের একটি যৌথ প্রচেষ্টা। সঠিক রোগ নির্ণয়, নিয়মিত রক্তচাপ মাপা, ডাক্তারের দেয়া ওষুধ নিয়ম মেনে খাওয়া এবং সবচেয়ে জরুরি, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ না করা, এই বিষয়গুলো মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাদ্য তালিকায় কোনো বড় পরিবর্তন আনার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত। সুতরাং মূল কথা হল, সঠিক জ্ঞান এবং সময়মতো পদক্ষেপ নেওয়াই হল উচ্চ রক্তচাপের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদি আমরা সচেতন থাকি এবং সঠিক ব্যবস্থা নিই, তাহলে এই নীরব ঘাতককেও কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।